মিলিয়ন টাকা দিয়ে এক ২০০ বছরের পুরনো আইস বিউটিকে নিলাম থেকে কিনে ওয়েন। আইস বিউটির রক্ত সারাতে পারত একাধিক রোগ এবং মানুষের যৌবন ধরে রাখতেও তার সাহায্য করত। কে এই আইস বিউটি? ওয়েনের সাথে তার কি পুরনো সম্পর্ক? সেই নেই আজকের দারুণ ইন্টারেস্টিং একটা চাইনিজ ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ড্রামার শুরুতে আমরা একটা নিলামের দৃশ্য দেখতে পাই, যেখানে নানা স্থান থেকে নানা ধনী ব্যক্তিরা একত্রিত হয়েছিল এবং সেখানে নিলাম করা হচ্ছিল আইস বিউটিকে, যার রক্ত মানুষের যৌবন ধরে রাখতে সাহায্য করে, সমস্ত রকম রোগ নিরাময় করতে সাহায্য করে। এবার হোস্টটি বলে যে প্রতিদিনের নিয়ম মতো আমরা 1 বিলিয়ন থেকে নিলাম শুরু করব। প্রথম জন দাম দেয় 5 বিলিয়ন। অপর এক মহিলা বলে যে 10 বিলিয়ন, আমি ওকে আমার পেট হিসেবে রাখতে চাই। আর একজন বলে যে 15 বিলিয়ন, আমি একমাত্র এই আইস বিউটির মালিক হব। আমরা দেখতে পাই আইস বিউটিকে একটি কাঁচের বাক্সের মধ্যে রাখা হয়েছিল। এবার লোকটি সেই বাক্সের দিকে এগিয়ে যায় এবং বাক্সটা জড়িয়ে ধরতে যায়, কিন্তু তখনই সে ভয়ানক এক শক খায় এবং সেখান থেকে সরে যেতে বাধ্য হয়। একই জায়গায় অপর একটি ঘরে আমরা ওয়েনকে দেখতে পাই। তার কর্মচারী জেমস তাকে বলে যে বস, 15 বিলিয়ন অব্দি দাম উঠেছে। সত্যি কি আইস বিউটির রক্ত আপনার বিষক্রিয়া সারিয়ে তুলতে পারবে? ওয়েন বলে যে সেটা পরের কথা, আমি আপাতত শুধু আইস বিউটিকে চাই। এবং সে তার দিক থেকে 20 বিলিয়ন দাম দেয় এবং আইস বিউটি ওয়েনের হয়ে যায়। ওয়েন আইস বিউটির কাছে গিয়ে তার শোকেসের গায়ে হাত দিতেই তার হাত কেটে যায় এবং হঠাৎ করেই আশপাশটা কেঁপে ওঠে। ওয়েন ভাবে হয়তো ভূমিকম্প হচ্ছে, কিন্তু না, আসলে আইস বিউটি সেই বদ্ধ কেস থেকে ম্যাজিক্যালি বেরিয়ে আসে। তার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হয়ে যায়, কিন্তু মেয়েটি বেরিয়েই ওয়েনের দিকে 2 হাত ছড়িয়ে বলে যে আমাকে হাক করো, কিন্তু ওয়েন তাকে হাক করে না এবং আইস বিউটি লাফিয়ে ওয়েনের কোলে উঠে পড়ে। এবার ওয়েন তো তাকে নিজের ঘরে আনে এবং একটি ছুরি বার করে বলে যে তোমার জন্য আমি 20 বিলিয়ন খরচা করেছি, তার শোধ তুমি কিভাবে দেবে সেটা আমাকে বলো। এবার আইস বিউটি মানুষের ভাষায় তখনও সেইভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো না এবং সে একটু কেটে কেটে আদো আদো ভাবে কথা বলতো। আইস বিউটি বলে যে তুমি কি আমাকে মারতে চাও? ওয়েন তার দিকে ছুরি এগিয়ে বলে যে আমার তোমার রক্ত চাই। আইস বিউটি তার নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে যে ঠিক আছে, নাও। ওয়েন বলে যে তুমি জিজ্ঞাসা করবে না যে কেন চাই? এবং আইস বিউটি বলে যে তুমি আমাকে কিনেছো, তাই জন্য তো আমাকে শোধ করতেই হবে। এবার তখনই হঠাৎ ওয়েনের বুকে প্রচন্ড ব্যথা শুরু হয়। সে বলে যে আমার সুস্থ হওয়ার জন্য তোমার রক্ত চাই, তাড়াতাড়ি দাও। আইস বিউটি ছুরি দিয়ে নিজের হাত কাটতে যায়, কিন্তু ওয়েন তখন তাকে বাধা দেয় এবং তার হাত ধরে বলে যে তোমার শরীরের যে শীতলতাটা সেটা আমার ফায়ার পয়জনটাকে শান্ত রাখতে সাহায্য করছে। এই বলে ওয়েন আইস বিউটিকে জড়িয়ে ধরে। এবার আমরা পরদিনের দৃশ্য দেখতে পাই। আইস বিউটি তো এখানকার খাওয়া দাওয়া বা চাল চলন তেমন কিছুই জানতো না এবং বুঝতো না। সে খুব কষ্ট করে একটা চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করছিল। এবার এই সময় জেমস সেখানে আসে এবং ওয়েনকে জানায় যে আইস বিউটিকে একটা ল্যাব থেকে চুরি করে এই ক্যাসিনোতে পাঠানো হয়েছিল, যেখানে কিনা অনেক বড় লোকজন যাওয়া আসা করে। এবার আইস বিউটি বলে যে আমি খেতে পারছি না, খাইয়ে দাও। এবং ওয়েন তাকে কোলে বসিয়ে খাইয়ে দেয়। ওয়েন তাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, এবং আইস বিউটি বলে তার কোনো নাম নেই এবং সে দুঃখে ওয়েনকে জড়িয়ে ধরে। ওয়েন তাকে বলে যে ঠিক আছে, আজ থেকে তোমার নাম লিজা, এবং আইস বিউটি আদো আদো স্বরে তার নতুন নাম উচ্চারণ করে, কারণ সে তো এখন মানুষদের কথা শিখছিল। এবার এই সময় জেমস বলে যে তাদের উপর কেউ নজর রাখছে বা তাদের ফলো করা হচ্ছে। সম্ভবত আইস বিউটির জন্য কিছু লোক তাদের পিছু নিয়েছে এবং ওয়েন তাড়াতাড়ি লিসাকে কোলে নিয়ে বলে যে চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাই। গাড়িতে উঠে জেমস বলে যে সম্ভবত তাদের পিছনে মিস্টার চু বেয়ান পড়েছে এবং চু বেয়ান হলো ওয়েনের দাদা। ওয়েন বলে যে তাহলে এখন আমরা কি করি? আমার দেহের ভেতর যে ফায়ার পয়জন রয়েছে সেটাকে শান্ত করার জন্য আমার লিজাকে প্রয়োজন। জেমস বলে যে বস, আপনি তখনই কেন আইস বিউটির রক্ত গ্রহণ করলেন না? তাহলেই তো আপনি সেরে উঠতেন। কিন্তু ওয়েন তার উত্তর না দিয়ে হাসে। জেমস বলে যে বস, আপনি বদলে যাচ্ছেন। এবং তখনই তাদের গাড়ির ওপর গুলি চলে। তারা তাড়াতাড়ি সেখান থেকে একটা সেফ জায়গায় চলে আসে। এবার ওয়েন কিছুক্ষণের জন্য বাইরে যায়
এবং লিজা তার ক্ষমতার সাহায্যে বুঝতে পারে যে দুটি ভিন্ন দলের লোক তাদের খুঁজতে চাইছে। এবং তখনই লিজার ঘরে দুজন লোক ঢুকে পড়ে এবং লিজাকে বন্দুকের ভয় দেখিয়ে তার মুখে ক্লোরোফর্ম চাপা দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। মহিলাটি বলে যে এটা আইস বিউটি, একে বেচলে অনেক টাকা পাওয়া যাবে, তাড়াতাড়ি একে বেচে দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু তার সাথে থাকা ছেলেটি বলে যে বেচলে তো ঠিকই টাকা পাবো, কিন্তু তার আগে একটু মজা করে নিলে হতো না। মহিলাটি তাকে বলে যে বোকা, তাহলে ওর দাম কমে যাবে। এবং তখনই লিজা মহিলাকে এক লাথি মারে, কারণ অজ্ঞান তো সে হয়নি, অজ্ঞান হওয়ার নাটক করছিল। লিজা বলে যে আমাকে বেচবে। ছেলেটি সঙ্গে সঙ্গে তার দিকে গুলি চালাতে যায়, কিন্তু লিজা তার শক্তির একটা ওয়েভেই ছেলেটিকে কুপকাত করে দেয়। আইস বিউটির শুধুমাত্র মানুষকে সারানোর না, আরো অনেক রকম ক্ষমতা ছিল। ওদিকে আমরা রাস্তায় ওয়েনকে দেখতে পাই, যার উপর একটি লোক হামলা করে। কিন্তু তখনই সেখানে মাস্ক পরে একটি মেয়ে হাজির হয়, যেটা আসলে লিজাই ছিল। এবং সে ওয়েনকে বাঁচায়। কিন্তু সে একদমই লিজার মতো দেখতে বা চাল চলন কথাবার্তায় ছিল না, এবং সে তো খুবই ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো। ওয়েন তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কেন বাঁচালে, কে তুমি? এবার লিজা মনে মনে ভাবে যে তুমিই তো আমাকে প্রথম বাঁচিয়েছিলে। এবং তারা কিস করে। মেয়েটি বলে যে আমাকে আসলে কিছু লোক ধরবার চেষ্টা করছিল, তুমি কি আমার সাথে কোঅপারেট করবে? ওয়েন বলে যে একদম সঠিক সময়ে এসেছো, কারণ আমাকেও কিছু লোক ধরবার চেষ্টা করছিল। এবং সে মেয়েটিকে বিছানায় নিয়ে যায়। কিন্তু ঘনিষ্ঠ হওয়ার সময় সে লক্ষ্য করে যে মেয়েটির গলায় একটা তিল। এবং ওয়েন বুঝতে পেরে যায় এটা লিজা, কারণ লিজার গলাতেও সেম একটা তিল ছিল। এবার ততক্ষণে জেমস তাদের ঘরে চলে আসে। লিজা অর্থাৎ মুখোশধারী লিজা ওয়েনকে বলে যে আমাদের সময়টা ভালোই কাটলো, আবারও আমি তোমার অপেক্ষায় থাকবো। ওয়েন বলে যে আমিও। এবার ওয়েন লিসার রুমে চলে আসে এবং দেখে যে লিসা তো যেভাবে সে দেখে গেছিল ঠিক সেইভাবেই রয়েছে। সে একটু কনফিউজড হয়ে যায় যে সত্যিই কি তাহলে ওই মেয়েটাই লিসা ছিল। সে লিসাকে বলে যে তুমি কিছুক্ষণ এখানে বসো, আমার কিছু কাজ আছে, আমি সেরে আসছি। লিসা আদো আদো করে বলে যে কতক্ষণ। যে লিসা একটু আগেই ফটর ফটর করে এত কথা বলছিল, সে এখন একদম বদলে গেল। এবার ওয়েন আর লিসার পিছনে যে গুঞ্জারা লেগেছিল তাদেরকে ওয়েনের লোকেরা ধরে ফেলেছিল। এবার ওয়েনের সন্দেহ হয় যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা এই লোকগুলো জানলো কি করে। এমন কে আছে যে আমার শিডিউল সবকিছু আগে থেকেই জানে? ওয়েন বলে যে ওদের ব্যবস্থা করো। এবার আমরা দেখতে পাই যে যে আন্ডারগ্রাউন্ড পার্কিং লট টাইপ জায়গাটাতে এইসব হচ্ছিল, সেখানে লিসা উপস্থিত ছিল। এবং সে থামের আড়াল থেকে সবটা দেখছিল। এবার ওয়েন তো লোকগুলোকে ধরা হয়েছে যাদের তাদের উচিত শিক্ষা দিতে বলে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু হঠাৎই সে গুন্ডাদের খুবই ভয়ার্থ চিৎকার শুনতে পায় এবং সেখানে ফিরে আসে। সে দেখে যে গুন্ডাদের মধ্যে সকলেই প্রায় মারা গেছে। একজন তো প্রচন্ড ভয় পেয়ে গেছে ভূত দেখার মতো। সে বলে যে আমাদের ছেড়ে দিন, মিস্টার চু আমাদের কাজে লাগিয়েছে। এই বলে সে প্রচন্ড ভয়ার্ত অবস্থাতেই মারা যায়। ওয়েন আর জেমস তো বুঝতে পারে না যে এদের হঠাৎ এমন কি হলো। কিন্তু আমরা বুঝতে পারি যে লিসাই এদের সঠিক শাস্তি দিয়েছে। এবার ওয়েন তো তার ঘরে ফিরে আসে এবং দেখে যে লিসা আগের মতোই বসে আছে। ওয়েন লিসাকে জিজ্ঞাসা করে যে তুমি এতক্ষণ কি করছিলে? এবং লিসা বলে যে আমি তো তোমার অপেক্ষা করছিলাম। ওয়েন তখনই লিসার গলাতেও ওই একই রকম তিল দেখতে পায়। ওয়েন ভাবে যে ওই মেয়েটা কি আসলে তুমিই ছিলে, কারণ তোমাদের চরিত্র একদম আলাদা ছিল। এবার তখনই ওয়েনের কাছে তার দাদা চু বেয়ানের কল আসে এবং সে বলে যে ওয়েন, তাড়াতাড়ি বাড়ি আসো, দাদু মৃত্যুশয্যায়। আমরা বুঝতে পারি যে চু ওয়েনের দাদা হলেও তার সাথে চুয়ের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, কারণ এতক্ষণ যে সমস্ত গুন্ডারা তার পিছনে লেগেছিল সেগুলো কিন্তু চু বেয়ানেরই লাগানো ছিল। এবার ওয়েন তো তাড়াতাড়ি লিসাকে নিয়ে বাড়ি চলে আসে। সে দেখে যে তার দাদু খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং সেখানে ওয়েনের দাদা চু বেয়ান এবং তার অপর এক বোন মিয়াও ছিল। ওয়েন জেমসকে বলে যে তাড়াতাড়ি ডক্টর কংকে ডাকো। তখনই তার বোন মিয়া বলে ওঠে যে একে তো তুমি এতদিন আসতে পারোনি, একদম শেষ মুহূর্তে এলে, তারপর আবার এরকম একটা আনকোয়ালিফাইড ডক্টর ডেকে দাদুকে কি আরো মারতে চাইছো? এবার মিয়া নিজেও একজন ডক্টর ছিল। ওয়েন বলে যে তুমি যদি নিজে ভালো ডক্টর হতে তাহলে তো আমার অন্য কাউকে ডাকার দরকার হতো না। মিয়া আরো বলে ওঠে যে এরকম একটা ক্রিটিক্যাল সময় সাথে করে একটা মেয়েকে তুলে এনেছো, এটা আবার কে? ওয়েন বলে যে চুপ করো, এটা আমার গার্লফ্রেন্ড।
এবার লিসা ফিল করতে পারে যে মিয়ার চারপাশ থেকে না একটা মৃত মানুষের নিঃশ্বাসের ভাইব মতো আসছে। এবার সেখানে তো ডক্টর কং আসে এবং চেক আপ করে বলে যে আমাকে ক্ষমা করবেন, আমার আর কিছুই করার নেই। ওয়েন তার কলার ঝাঁকিয়ে বলে যে তুমি সত্যি করে বলো দাদুর এমন অবস্থা কি করে হলো, কিছু করেই কি ঠিক করা যাবে না? ডক্টর কং বলে যে ওনার খুবই ক্রিটিক্যাল অবস্থা, আর তাছাড়া উনি কিছুদিন আগে পুলে পড়ে গেছিলেন, সম্ভবত তারপর থেকেই ওনার সিচুয়েশন আরো খারাপ হতে শুরু করে। আর হ্যাঁ, ওনার পকেট থেকে আমি এইটা পেয়েছি। এই বলে ডক্টর কং ওয়েনকে একটা কানের দুল দেয়। এবার সেটা দেখেই ওয়েন চিনতে পারে যে এটা তার বোন মিয়ার কানের দুল। কিন্তু ওয়েন সিসিটিভি ফুটেজ চেক করে দেখে যে পুলে পড়ে যাওয়ার সময় দাদুর আশেপাশে তো কেউই ছিল না। তাহলে মিয়ার কানের দুল দাদুর পকেটে কি করে গেল? ওয়েন পুরোই বিহ্বল হয়ে পড়ে যে সে কি করবে। লিসা তার হাত ধরে বলে যে তুমি কি তোমার দাদুকে খুব ভালোবাসো? এবং ওয়েনের মনে পড়ে যে ছোটবেলা থেকেই তার দাদুর সাথে তার বন্ড ভীষণ ভালো ছিল এবং তার দাদুও তাকে ভীষণ ভালোবাসতো। ওয়েন প্রচন্ড কষ্ট পায় এবং তখনই খবর আসে যে তার দাদু মারা গেছে। ওয়েন প্রচন্ড ভেঙে পড়ে। সে লিসাকে বাড়িতে রেখে ফিউনারেলের ব্যবস্থা এবং অন্যান্য ব্যবস্থা করতে যায়। এবার সেই সময় লিসা লুকিয়ে লুকিয়ে ওয়েনের দাদুর ঘরে যায় এবং সে ওয়েনের দাদুর হাত ধরে বুঝতে পারে যে তার মধ্যে এখনো প্রাণ শক্তি বাকি আছে। লিসা তার ক্ষমতার সাহায্যে ওয়েনের দাদুকে ঠিক করে তোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ডক্টর কং চলে আসে এবং সব দেখে ফেলে। লিসা তাকে বলে যে তুমি কি কিছু দেখেছো? এবার ডক্টর কং তখনই খেয়াল করে দাদুর নিঃশ্বাস প্রশ্বাস চলছে এবং ডক্টর তো প্রচন্ড চমকে যায়। সে বলে যে তুমি নিশ্চয়ই কিছু করেছো, তুমি ওনাকে বাঁচিয়ে তুলেছো। কিন্তু তখনই লিসা অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার ততক্ষণে ওয়েনও এসে গেছিল। ডক্টর চেক করে বলে যে অনেকক্ষণ লিসা কিছু খায়নি, তাই জন্যই অজ্ঞান হয়ে গেছে। এবার লিসা তো চিপস এই সেই নানা রকম কিছু খেতে শুরু করে দেয়। ডক্টর কন তাকে জিজ্ঞাসা করে যে হঠাৎ করে ওয়েনের দাদু বেঁচে উঠলো কি করে, তুমিই নিশ্চয়ই কিছু করেছো তাই না? লিসা বলে যে ওনার মধ্যে আসলে তখনও প্রাণশক্তি ছিল। ডক্টর বলে যে তা হতেই পারে না, আমি দেখেছিলাম। লিজা ডক্টরের হাত ধরে বেঁকিয়ে দিয়ে বলে যে তুমি কাউকে এই কথা বলবে না, যা দেখেছো তা নিজের মধ্যেই রাখবে। ডক্টর বলে যে না না, আমি কাউকে বলবো না। তখনই লিজা কংকে বলে যে ওয়াং উইমিন কি তোমার দাদুর নাম? কং বলে যে হ্যাঁ, আমার দাদুর নাম, কিন্তু তুমি তা কি করে জানলে? লিজা বলে যে উনি তো আমার শিষ্য ছিলেন। আমরা বুঝতে পারি যে লিসা কোনো সাধারণ মানুষ তো নয়ই এবং তার জীবনকালও সাধারণ মানুষের থেকে অনেক বেশি। কং তো এই কথা শুনে পুরোই শকড হয়ে যায়। এবার ওয়েন এবং তার পরিবারের সদস্যরা ভাবে যে ডক্টর কংই তাদের দাদুকে সুস্থ করে তুলেছে, তাই সবাই কংকে ধন্যবাদ দিতে যায়। এবার অপরদিকে আমরা মিয়াকে দেখতে পাই এবং তার হাতে ওই কানের দুলের অন্য জোড়াটা ছিল। মিয়ার কর্মচারী ডেজি তাকে বলে যে আপনার কি মনে হয় দাদু ঠিক হয়ে গেলে উনি কি সব বুঝে যাবেন? মিয়া বলে যে আমার তো মনে হচ্ছে দাদু এখনই সব বুঝে গেছে। ডেজি বলে যে তাহলে উনি কিছু বলছেন না কেন? মিয়া বলে যে হয়তো আমি ওনার নাতনি বলে উনি এখনো চুপ আছেন। ডেজি বলে যে তাহলে তো এখন না বললেও যে কোনো দিন উনি বলে দিতেই পারেন। মিয়া বলে যে হ্যাঁ, দাদু এখন একটা টাইম বম্বের মতো। ডেজি, তুমি সিসিটিভি ফুটেজটা সরিয়েছিলে তো? ডেজি বলে যে হ্যাঁ, সেই সব আমি সব ঠিক করেই রেখেছি, আমাদের উচিত এবার দাদুকেই সরিয়ে ফেলা। মিয়া বলে যে হ্যাঁ ঠিক। এবং তখনই হঠাৎ তাদের ঘরের কারেন্ট চলে যায় এবং তারা জানলার বাইরে এক ভয়ঙ্কর মূর্তি দেখতে পায় এবং ভূত ভূত বলে চেঁচাতে থাকে। এবার পরদিন সকালের দৃশ্য আমরা দেখতে পাই। মিয়া লিসাকে গিয়ে বলে যে আমি জানি কাল রাতে তুমি আমাদের ভয় দেখাচ্ছিলে। লিসা বলে যে কিন্তু আমি আরো একটা কথা জানি, আমি জানি যে তোমার নাম কোনো ইন্টারন্যাশনাল ন্যাশনাল কোনো মেডিকেল কলেজেই নেই, তাহলে তুমি কেমন ডাক্তার? আর আমি এটাও জানি যে দাদুর পুলে পড়ে যাওয়ার পিছনে তোমার হাত আছে। মিয়া চেঁচিয়ে ওঠে যে কি বললে, এত সাহস তোমার? মিয়া বলে যে দূর হও এখান থেকে, আমি এখন সানবেদিং করছি। এবার মিয়া তখনই কাউকে কল করে বলে যে আমার লিজার সম্পর্কে সমস্ত ইনফরমেশন চাই, সবকিছু। এবার আমরা অন্যদিকে ওয়েনকে দেখতে পাই। তারা চুয়ের একজন খুব কাছের লোক স্যামকে ধরে এনেছিল, তাকে মারধর করে সত্যি কথা বার করার জন্য, কিন্তু স্যাম ওয়েনদের হাত থেকে পালায়। অপরদিকে আমরা চু বেয়ানকে দেখতে পাই, যে একটি মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় একটি হোটেল রুমে ছিল। এবার চু বলে যে তাড়াতাড়ি বাড়ি চলো, ইয়ানের সাথে আমার কথা আছে। কিন্তু বাড়ি এসে সেই ইয়ানকে দেখতে পায় না।
সে ইয়ানের নাম ধরে চেঁচাতে থাকে এবং তখনই সেখানে ক্ষতবিক্ষত অবস্থায় ইয়ান আসে। চু বলে যে তোমার এমন অবস্থা কে করলো? ইয়ান বলে যে ওয়েন, এবং তারপরে সে মারা যায়। চু বলে যে আমি ওয়েনকে ছাড়বো না, কিন্তু সে উঠতেই তার সাথে থাকা মেয়েটি তার দিকে বন্দুক তাক করে এবং বলে যে ওয়েনকে তুমি কি করবে? হ্যাঁ, চু তো পুরোই শক্ট হয়ে যায়। সে বলে যে তুমি এতদিন ওয়েনের হয়ে কাজ করতে? মেয়েটি বলে যে প্রথম থেকেই। চু বলে যে তুমি তো টাকার জন্য কাজ করছো, তাই না? তাহলে আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেকে দিচ্ছি, কত টাকা চাই বলো, তুমি আমার হয়ে কাজ করো। এবার মেয়েটি 1 সেকেন্ডের জন্য অন্যমনস্ক হয় এবং চু সঙ্গে সঙ্গে তার হাত থেকে বন্দুকটা নিয়ে নেয়। কিন্তু ততক্ষণে পিছনে ওয়েন এসে গেছিল এবং ওয়েন চুকে ধরে নিয়ে যায় এবং বন্দি করে রাখে। চু বলে যে তুমি কি করতে চাও? আমি তোমার ভাই। ওয়েন বলে যে তুমি জানো না আমি কেমন? আমাকে রাগালে আমি কিন্তু ভুলে যাব তুমি আমার ভাই। চুন বলে যে তুমি কি করবে? আমাকে মেরে ফেলবে? ওয়েন বলে যে তুমি তো আমার ভাই, তাই আমি তোমাকে মেরে ফেলবো না, কিন্তু তোমাকে বাঁচতেও দেবো না। এবং সে একটা ইঞ্জেকশন নিয়ে চুয়ের পায়ে ফুটিয়ে দেয়। ওয়েন বলে যে আমার ল্যাবে একটা নতুন বিষ আবিষ্কার করেছি, তাই ভাবলাম ওটা তোমার উপর প্রয়োগ করেই দেখি। এতে তুমি বেঁচে থাকলেও তোমার পা আর তুমি ব্যবহার করতে পারবে না। এবার চু তো প্রচন্ড জোরে জোরে চেঁচিয়ে ওঠে এবং কেঁদে ওঠে যে আমি তোমাকে ছাড়বো না। তুমি কি ভাবছো তুমি আমাদের পরিবারের মাথা হবে? ওটা কেবলমাত্র আমার জায়গা। ওয়েন বলে যে তাই জন্যই কি তুমি বর্দাকে মেরেছিলে? চো বলে যে তার কোনো প্রমাণ কি তোমার কাছে আছে? এবার ওয়েন প্রচন্ড রেগে যায় এবং বলে যে জেমস, ওকে নিয়ে গিয়ে নেকড়েদের খাঁচায় ফেলে দাও, আমি চাই না ও বেঁচে থাকুক। এদিকে ডেজি মিয়াকে খবর দেয় যে চু বেয়ান ওয়েনের কাছে ধরা পড়ে গেছে এবং তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে। অপরদিকে আমরা ওয়েনকে দেখতে পাই। সে লিজার ঘরে যায় এবং লিজা সঙ্গে সঙ্গে তাকে কিস করতে যায়। ওয়েন বলে যে তোমার এই চুমু খাওয়ার স্বভাবটা কার থেকে পেলে? আমি ছাড়া কারোর সাথে কিন্তু এমন করবে না। এবার লিজাকে ওয়েনের দরকার পড়তো তার ফায়ার পয়জনটা শান্ত করার জন্য, এবং তারপরে লিজার ক্ষমতা অনেকটা কমে যেত, তাই তাকে অনেকক্ষণ জলে বা স্নান করে কাটাতে হতো সেই ক্ষমতাটা ফেরত পাওয়ার জন্য। এবার সেই জন্যই লিজা 1 ঘন্টা ধরে স্নান করে বেরিয়ে আসে এবং ওয়েনকে বলে যে জামা দাও। ওয়েন তাকে দুষ্টুভাবে বলে যে একটা অ্যাডাল্ট ছেলেকে জামা পরিয়ে দিতে বলার কি মানে তুমি জানো তো? এবং তারা রোম্যান্স করতে শুরু করে দেয়। এবার পরদিন ওয়েন আর লিসা একটা অ্যান্টিক শপে যায় এবং লিসা সেখানে অনেক পুরনো একটা ঘড়ি দেখতে পায় এবং সেটা দেখে লিসা হঠাৎ খুবই উত্তেজিত হয়ে পড়ে। সে শপের লোকটিকে জিজ্ঞাসা করে যে এটা তুমি কোথা থেকে পেয়েছো। লোকটি জানায় যে সে একটা অকশন থেকে এই ঘড়িটা কিনেছে। ঘড়িটা প্রায় 100-150 বছর পুরনো। লিসা বলে যে আমার এটা চাই এবং ওয়েন তাকে 1 মিলিয়ন টাকা দিয়ে সেটা কিনে দেয়। লিসা সেটা নিয়ে ওয়েনকে দিয়ে বলে যে এটা তোমার জন্য, এটা চিনতে পারছো? কিন্তু ওয়েন তো কিছুই বুঝতে পারে না। লিসা মনে মনে ভাবে যে কিন্তু চিনতে পারছো না কেন, এটা তো অরিজিনালি আমাদেরই ছিল। এবার তারপর তারা একটা ক্লাবে যায়, কিন্তু সেখানে গিয়েও সে কেবলমাত্র ঘড়িটা দেখছিল। ওয়েন বলে যে কি হলো, এখনো তোমার মন খারাপ কেন? এবং সেই লিসাকে তার পছন্দের একটা ললিপপ দেয় এবং বলে যে এই নাও খাও, তাহলে মন খারাপ কমবে। এবং লিসার মনে পড়ে যায় 100 বছর আগের কথা, যখন তার নাম ছিল ওয়ার রুশা। সে একদিন গাছতলায় বসে কান্না করছিল এবং তখনই সিটিং পরিবারের ছেয়াংশিয়াও, অর্থাৎ আমাদের বর্তমানের ওয়েন সেখানে আসে এবং তাকে ঠিক একইভাবে কান্না কমানোর জন্য একটা ক্যান্ডি দেয় এবং সেই ক্যান্ডি পেয়ে রুশুয়া অর্থাৎ লিসা তো ভীষণই খুশি হয়। এবার আমরা বর্তমান সময় ফিরে আসি। লিসা তার ক্যান্ডি খেতে খেতে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। তখনই একটা মেয়ের সাথে তার ধাক্কা লাগে এবং ক্যান্ডিটা পড়ে যায়, এবং এই মেয়েটি ছিল পার্লি, যে কিনা ওয়েনের ছোটবেলার বান্ধবী ছিল। লিসা বলে যে তুলে দাও ওটা, কিন্তু মেয়েটা খুব অ্যারোগেন্টলি তাকে বলে যে তুমি তো নিজেই আমাকে ধাক্কা দিলে, আবার আমাকেই তুলে দিতে বলছো, তোমার সাহস তো কম না। লিসা বলে যে কিন্তু তুমি তো আমাকে ধাক্কা দিলে। পার্লি বলে যে তুমি তো ঠিকমতো কথাই বলতে পারো না, আবার তুমি আমাকে দোষ দিচ্ছ। এবং সে ললিপপটা পা দিয়ে পাড়িয়ে দেয় এবং বলে যে এবার এটা খাবে, খাও খাও, তাহলে তুলে দেব, গাধা কোথাকার। কিন্তু তখনই লিসা তার শক্তির সাহায্যে পার্লিকে এক ধাক্কা মারে। পার্লি লিসাকে এসে এক চড় মারতে যায়, কিন্তু ওয়েন তার হাত ধরে নেয়। পার্লি বলে যে ওয়েন, ও আমাকে আগে মেরেছে। লিসা বলে যে কিন্তু ও আমাকে আগে বুলি করছিল।
পার্লি বলে যে না, আমি কিছু করিনি, ও আমাকে মেরেছে, বুলি করেছে, একটা ললিপপের জন্য আমাকে অনেক কথা শুনিয়েছে। ওয়েন বলে যে পার্লি ওটা তোলো, এবং পার্লি সেই ললিপপটা তুলতে বাধ্য হয়। ওয়েন বলে যে এক্ষুনি লিসার কাছে ক্ষমা চাও, কিন্তু পার্লি প্রচন্ড রেগে যায় এবং বলে যে আমি কেন ক্ষমা চাইবো, আমার কোনো দোষ নেই, এবং সে সেখান থেকে চলে যায়। যাই হোক, ওয়েন তো লিসাকে আরো একটা ললিপপ দেয়। এবার ওয়েন এখানে তার একটি লোক টিমের সাথে দেখা করতে এসেছিল। টিম বলে যে চু বেইয়া হঠাৎই হাওয়ায় মিলিয়ে গেছে, অর্থাৎ চুকে তো ওয়েন নেকড়ের খাঁচায় ফেলে দেওয়ার কথা বলেছিল এবং তাই করা হয়েছিল তার সাথে। কিন্তু সিসিটিভি ফুটেজে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেছে, যেখানে চুকে ফেলা হয়েছিল হঠাৎই ক্যামেরার সামনে দিয়ে একটি কালো পর্দার মতো চলে যায়, এবং তারপরই বাতাস থেকে পুরোই মিলিয়ে যায় চু। এবং এই রেকর্ডিংটাই টিম ওয়েনকে দেখাতে এনেছিল। এবার এই রেকর্ডিং দেখে ওয়েন তো খুবই অবাক হয়, কিন্তু লিসা বুঝতে পারে এটা তাদেরই মতো কোনো বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষের কাজ। এবার ওয়েন বলে যে তাড়াতাড়ি খুঁজে বার করো যে চু এখন কোথায় আছে, এবং টিম ট্র্যাক করে দেখে যে চু বেইয়া বর্তমানে বিদেশে আছে। কিন্তু ডিটেলস জানার আগেই টিমের ল্যাপটপের ফায়ারওয়াল ব্রেক হয়ে যায়, কারণ যে মুহূর্তে টিম তাকে ট্র্যাক করছিল চুও বুঝে গেছিল কেউ তাকে ট্র্যাক করছে। টিম বলে যে বর্তমানে লোন স্নো নামে একজন হ্যাকার আছে, ও 1 নাম্বার হ্যাকার, ও হয়তো কিছু করতে পারে। ওয়েন বলে যে যত টাকা লাগে লাগুক, কিন্তু এক্ষুনি ওকে কাজে লাগাও। এবার ওদিকে আমরা মিয়াকে দেখতে পাই, যে কিনা চুয়ের সাথেই কথা বলছিল। চু বলে যে ওয়েন পাগল হয়ে গেছে, ও আমাদের যে কাউকে মেরে ফেলতে একবারের বেশি ভাববে না। তুমি যে করে হোক ওর ওই ফায়ার পয়জনটা ট্রিগার করার চেষ্টা করো, যাতে ও তাড়াতাড়ি মরে যায়। এবার তখনই সেখানে ডেজি আসে এবং আইস বিউটির নিলাম হওয়ার দিনের একটা ভিডিও দেখায়, এবং মিয়া বুঝতে পারে যে লিজা আসলে কে। এবার অন্যদিকে ওয়েনের দাদুর জ্ঞান ফেরে এবং তিনি লিসাকে ডেকে বলেন যে ওই দিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, তাই না? এত অল্প বয়সে তুমি এত ভালো ডাক্তারি জানো? তুমি আর ওয়েন কবে বিয়ে করছো বলো? এবার তখনই ওয়েন সেখানে আসে এবং লিসাকে নিয়ে চলে যায়। কিন্তু হঠাৎই ওয়েনের সেই আগের মতো শরীর খারাপ হতে শুরু করে এবং সে হাঁসফাঁস করতে থাকে। লিসা তাকে সাহায্য করার আগেই মিয়া সেখানে আসে এবং লিজাকে ইঞ্জেকশন দিয়ে পুরোই কমজোর করে দেয়। মিয়া বলে যে দাদা, সবাই জানে আইস বিউটির রক্ত কতটা মূল্যবান, এখন থেকে আইস বিউটি আমার। ওয়েন কমজোর থাকায় কিছু করতে পারে না। এবার মিয়া লিসাকে ধরে তার ল্যাবে নিয়ে আসে, তাকে ব্যবহার করে ওষুধ বানানোর জন্য। কিন্তু হঠাৎই চারিদিকে লাইটগুলি জ্বলতে এবং নিভতে থাকে, এবং তার মাঝখানে লিসা সেখান থেকে গায়েব হয়ে যায়। আমরা দেখতে পাই অপর একজন হ্যান্ডসাম ছেলে ইয়ান লিসাকে সেখান থেকে বাঁচায়, এবং সেখানে যারা ছিল তাদের সবাইকে নিজের শক্তির সাহায্যে সরিয়ে দেয়। ইয়ানও লিসার মতো একজন স্পেশাল পাওয়ার সম্পন্ন মানুষ ছিল। এদিকে ওয়েন তো অনেকক্ষণ ধরে বাথটাবে বসে তার ফায়ার পয়জনকে ঠান্ডা করে। তখনই সেখানে জেমস আসে। ওয়েন তাকে জিজ্ঞাসা করে যে লিসা কোথায়। জেমস জানায় যে লিসাকে একটা আন্ডারগ্রাউন্ড ক্লিনিকে পাওয়া গেছে। ওয়েন বলে যে আর মিয়া? জেমস বলে যে মিয়া মারা গেছে। এবার আমরা দেখতে পাই যে মিয়ার ডেড বডি তাদের বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু তখনই ডক্টর কং খেয়াল করে যে এটা তো মিয়া না, মিয়ার মাস্ক পরানো অন্য একটি মেয়ের বডি। অর্থাৎ মিয়া মারা যায়নি, সে নিজের মৃত্যু ফেক করছে। এবার ওয়েনের ল্যাব থেকে কল আসে যে ওয়েনের জন্য যে অ্যান্টিডোটটা তৈরি করা হচ্ছিল সেটা তৈরি করা হয়ে গেছে। মানে ওয়েনের ফায়ার পয়জনের জন্য যে অ্যান্টিডোটটা তৈরি করা হচ্ছিল সেটা। এবার ওয়েন সঙ্গে সঙ্গে ল্যাবে যায়। ওয়েন ডক্টরের থেকে অ্যান্টিডোটটা নেয়, কিন্তু সেটা শুঁকে তার কিছু একটা সন্দেহ হয় এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তখনই তার উপর গুলি চালানো শুরু করা হয়। আসলে এই ডক্টরটি ওয়েনের হয়ে কাজ করলেও সে ওয়েনকে ধোঁকা দিয়েছিল, এবং ততক্ষণে সেখানে চুয়ের দলের অনেক গুন্ডারা চলে এসেছিল। এবার একদিকে ওয়েন, জেমস আর টিম, এবং অন্যদিকে গুন্ডা দল। তাদের সাথে গুন্ডা দলের বেশ ফাইট হয় এবং গুন্ডারা তাড়াতাড়ি পিছন দিক থেকে পালিয়ে যায়। কিন্তু তখনই সেখানে আসে মাস্কধারী লিজা এবং গুন্ডা দলের লোকগুলিকে সে মেরে ফেলে। জেমস যতক্ষণে তাদের ধরতে বাইরে আসে ততক্ষণে তো তারা মারাই গেছিল। এবার ওয়েনের অবস্থা তো প্রচন্ড ক্রিটিক্যাল হয়ে গেছিল এবং সে বলতে গেলে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছিল। লিসা এসে তার হাত ধরতেই রীতিমতো তার হাতে ছ্যাঁকা লাগতে শুরু করে। ওয়েন বলে যে আমাকে সাহায্য করো, এবং তারা মিলিত হয়। ফলে ওয়েন কিছুটা স্টেবল হয়, কিন্তু তার জ্ঞান তখনও ফেরে না।
তখন লিজা তার নিজের হাত কেটে তার রক্ত ওয়েনকে পান করায় এবং আলটিমেটলি ওয়েনের জ্ঞান ফিরে আসে। ওয়েন তার লোকদের জিজ্ঞাসা করে যে ওই গুন্ডাগুলোকে ধরা গেছে কিনা। টিম জানায় যে যতক্ষণে তারা পৌঁছেছিল ততক্ষণে তাদেরকেও মেরে দিয়ে চলে গেছিল। ঘটনাস্থলে কেবলমাত্র এই মাস্কটা পাওয়া গেছে। এবার ওয়েনের সন্দেহ হয় যে তাহলে কি সত্যি এটা লিজার কাজ নাকি অন্য কেউ আছে। এবার লিজা ঘুম থেকে উঠে ওয়েনকে জিজ্ঞাসা করে যে এই ফায়ার পয়জনটা তোমার দেহে কবে থেকে আছে। ওয়েন বলে যে ৮ বছর বয়স থেকে। লিসা বলে যে তোমার দেহের যে পয়জনটা সেটা কিন্তু ল্যাব মেড, একমাত্র ল্যাবেই এটা বানানো সম্ভব। ওয়েন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ। লিসা বলে যে তুমি আমাকে সব খুলে বলো যে কি হয়েছিল, এবং এখন আমরা জানতে পারবো যে ওয়েনের সাথে ছোটবেলায় কি হয়েছে যার ফলে তার দেহে এই পয়জন বাসা বাঁধে। ওয়েন বলে যে ছোটবেলায় ৭ বছর বয়সে সে তার বাবা মার সাথে সিঙ্গাপুর বেড়াতে গেছিল এবং সেখানেই হঠাৎ সে কিডন্যাপ হয়ে যায় এবং সেখানেই তার বাবা মা মারা গেছিল। কিডন্যাপাররা তাকে একটি ল্যাবরেটরিতে বেঁচে দিয়েছিল এবং সেই ল্যাবে ওয়েনের দেহের ওপর নানা রকম পয়জন পরীক্ষা নিরীক্ষা করা হতো। ওয়েন ১ বছর সেই ল্যাবেই বন্দি ছিল, কিন্তু তারপর সে সেখান থেকে পালায়। তার দেহে তখন ফায়ার পয়জনের ভয়ঙ্কর জ্বলুনি। ওয়েন বলে যে হয়তো ভগবানই আমাকে বাঁচাতে চেয়েছিল, তাই জন্য তখন প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টির ফলেই তার দেহ কিছুটা ঠান্ডা হয় এবং সে বেঁচে যায়। তারপর ওয়েনের দাদু তাকে খুঁজে বার করে এবং তারপর দাদুই তাকে মানুষ করেছে। লিসা বলে যে কিন্তু ওই ল্যাবটার কি হলো। ওয়েন বলে যে তার দাদু সেই সমস্ত ল্যাব সবকিছু জ্বালিয়ে দিয়েছিল এবং তারপর তার দাদু একটা ফার্মাসিউটিক্যাল ল্যাব খোলে এই রোগের অ্যান্টিডোট আবিষ্কার করার জন্য, কিন্তু অবভিয়াসলি সেই অ্যান্টিডোট এখনো আবিষ্কার করা যায়নি। এবার টিম তখনই তাদের খবর দেয় যে মিয়া এবং ডেজি কোথায় লুকিয়ে আছে তাদের খোঁজ পাওয়া গেছে এবং ওয়েন সঙ্গে সঙ্গে গিয়ে তাদের চার্জ করে। মিয়া বলে যে তুমি কি আমাকে মেরে ফেলতে চাও। ওয়েন বলে যে তুমি লিজাকে কিডন্যাপ করেছো, ওকে মারার চেষ্টা করেছো, আমাকে মারার চেষ্টা করেছো, তোমাকে মারবো না তো কি বাঁচিয়ে রাখবো। এই বলে ওয়েন গুলি চালায়, কিন্তু মিয়াকে মারার জন্য না, তার কর্মচারী ডেজিকে এসে মেরে ফেলে। ওয়েন বলে যে যতই হোক তুমি আমার পরিবারের অংশ, তাই তোমাকে মারলাম না, ডেজিকে মারলাম তোমাকে ওয়ার্নিং দেওয়ার জন্য। ভিয়া বলে যে পরিবার, তুমি কি আর কি করছো, পরিবার যদি তুমি মানতে তাহলে তুমি চুয়ের সাথে ওরকম করতে পারতে। ওয়েন বলে যে আচ্ছা, তার মানে চুয়ের সাথে তোমার কন্ট্যাক্ট আছে, বলো এক্ষুনি ও কোথায় আছে। মিয়া বলে যে তুমিই গেস করো ও কোথায় আছে, এবং সে পাগলের মতো হা হা করে হাসতে থাকে। আসলে মিয়ার এই ধরা দেওয়াটা সম্পূর্ণ একটা চাল ছিল, যাতে ওয়েন লিজাকে ছেড়ে এখানে চলে আসে এবং সেই সুযোগে চু গিয়ে লিজাকে কিডন্যাপ করতে পারে। আমরা দেখতে পাই চু ততক্ষণে তাদের বাড়িতে এসে লিসাকে কিডন্যাপ করে নেয় এবং লিসাকে কিডন্যাপ করাটা ওয়েনকে দুর্বল করে দেওয়ার জন্য ছিল। ওয়েন যেই লিসাকে খুঁজতে চুয়ের কাছে আসে, চুয়ের লোকেরা তাকে চারদিক থেকে ঘিরে ধরে। চু তার লোকদের কমান্ড দেয় যে ওদের এখনই এখান থেকে নিয়ে যা আর খতম কর, আজ ওর বউয়ের সাথে আমি মজা করব। কিন্তু ওয়েনকে নিয়ে যাওয়ার সাথে সাথেই লিসা তার হাতের বাঁধন খুলে ফেলে এবং চুয়ের গলা টিপে ধরে। সে বলে যে তোমার লোকদের এক্ষুনি বলো ওয়েনকে ছেড়ে দিতে। তখনই লিসা খেয়াল করে যে একজন কালো ক্লোক পরিহিত ব্যক্তি সেখান দিয়ে চলে যাচ্ছে। আমরা দেখতে পাই ক্লোক পরিহিত ব্যক্তিটিও বিশেষ ক্ষমতা সম্পন্ন ছিল। লোকটি ওয়েনের কাছে যায় এবং ওয়েনকে বলে যে তুমি ফেরত এসে গেছো, ঠিক আছে, আবারও তোমাকে আমি নরকে পাঠাচ্ছি। এবং সে তার বিশেষ ক্ষমতার সাহায্যে ওয়েনের সমস্ত জীবন শক্তি কেড়ে নিতে শুরু করে, কিন্তু তখনই সেখানে লিসা আসে এবং ওয়েনকে বাঁচায়। অপর ব্যক্তিটি লিসাকে তার ১০০ বছর আগের নাম ধরে ডাকে এবং বলে যে রুশুয়া, তুমি কি আমাকে চিনতে পারছো। লিসা বলে যে কে তুমি, এবং লিসা তার উপর অ্যাটাক করতে যায়, কিন্তু লোকটি লিসাকেই তার ক্ষমতার সাহায্যে ফেলে দেয়। কিন্তু তখনই সেখানে ইয়ান আসে, অর্থাৎ যে শক্তিশালী পুরুষটি লিসাকে এর আগে বাঁচিয়েছিল। কালো ক্লোক পরিহিত ব্যক্তিটি ইয়ানকে দেখে বলে যে বাহ, তুমিও এখানে আছো, তাহলে তো ভালোই হলো, পরের বার এসে আমি তোমাদের দুজনকেই খতম করব। এই বলে সে সেখান থেকে গায়েব হয়ে যায়। এবার ততক্ষণে টিমেরও জ্ঞান ফিরে এসেছিল, তাই জন্য লিজা তাড়াতাড়ি ইয়ানকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু লিজাও সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার আমরা অতীতের দৃশ্য দেখতে পাই, যেখানে লিজা অর্থাৎ রুশিয়া ওয়েন অর্থাৎ টিয়াংশাওকে বলে যে তুমি কেন চলে যাচ্ছ আমাকে ছেড়ে, তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে বিয়ে করবে, চলে যাচ্ছ কেন, যেও না। কিন্তু টিয়াংশাও বলে যে আমাকে যেতেই হবে
এবং সে চলে যায়। এবং এটা পুরোটাই অতীতের ঘটনা ছিল। এবার আমরা বর্তমান সময় ফিরে আসি। ওয়েনের তো জ্ঞান ফিরে এসেছিল এবং সেই লিসাকে নিয়ে বাড়ি আসে। কিন্তু লিসা অবচেতনে কেবলমাত্র প্রাচীনকালের কথাগুলি বারবার বলছিল এবং তার জ্ঞান ফিরছিলই না। সে বারবার টিয়াং শিয়াওর নাম উচ্চারণ করছিল। এবার ডক্টর কং চেক করে, কিন্তু সে বলে যে লিসার শরীরে তো এমনিতে কোনো সমস্যাই বুঝতে পারছি না। ওয়েন বলে যে তাহলে 2 দিন হয়ে গেল ওর জ্ঞান কেন ফিরছে না। কং বলে যে হয়তো ওনার একটু রেস্ট দরকার। এবার তখনই লিসার জ্ঞান ফিরে আসে। লিসা বুঝতে পারে যে সে তো ধরা পড়ে গেছে, কারণ তার আসল পরিচয়টা ওয়েন জেনে গেছে। মাস্কধারী লিসা আর এই লিসা যে একই জন সেটা তো ওয়েন আগে থেকেই যদিও জানতো। ওয়েন বলে যে আমি প্রথম থেকেই সব জানতাম। ওয়েন লিসাকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তোমার ব্যাপারটা কি, তুমি আসলে কে। লিসা বলে যে আমার মধ্যে আসলে একটুখানি সুপার পাওয়ার আছে। ওয়েন তাকে বলে যে এই একটুখানি, এবং লিসা ওয়েনের হাতটা কোরিয়ান হার্টের মতো করে দিয়ে বলে যে এই যে এইবার ঠিক আছে। ওয়েন ভাবে যে অনেক দিন ধরেই লিসা আমাকে বোকা বানিয়েছে, এবার আমাকে সত্যিটা জানতেই হবে। কিন্তু লিসা তো এই কথা সেই কথা বলে ওয়েনের মন অন্যদিকে ঘুরিয়ে দেয় এবং শপিং করাতে নিয়ে চলে যায়। ওয়েন ভাবে যে আমার তো ওর আসল পরিচয় জানার কথা ছিল, আমি শপিং এ চলে এলাম কি করে। এবার শপিং এর মাঝেই সেখানে পার্লি আসে। এবার পার্লি তো বুঝেই গেছিল যে এখন লিসা ওয়েনের খুব কাছের লোক। তাই জন্য পার্লি এসে লিসার সাথে খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে এবং আগের দিনের ঘটনার জন্য তাকে সরিও বলে। সঙ্গে সঙ্গে লিসা তার হাতের ললিপপটা ফেলে দেয় এবং বলে যে ওটা তুলে দাও, পড়ে গেছে। এবার যেই পার্লি সেটা তুলে দেয়, লিসা বলে যে ধ্যাত, পড়ে যাওয়া জিনিস আমি খাবো নাকি। এবং পার্লি আবারও অপমানিত হয়ে রেগে সেখান থেকে চলে যায়। ওয়েন বলে যে তুমি তো খুব দুষ্টু। এবার তখনই সেখানে ইয়ান আসে। ইয়ান জানতে পেরেছিল যে লিসা অসুস্থ, তাই জন্য সে খোঁজ নিতে এসেছিল। কিন্তু ইয়ানকে দেখে ওয়েনের তো ভীষণ হিংসা হয় এবং সে বলে যে বলো ও তোমার কে হয়। লিসা বলে যে ও কেবলমাত্র আমার দাদার মতোই হয়। যাই হোক, ইয়ান চলে গেলেও ওয়েনের হিংসা তো কমে না এবং সেই লিসাকে ধরে কিস করতে থাকে। ওয়েন লিসাকে বলে যে তুমি সত্যি করে বলো যে তুমি কে। লিসা বলে যে তোমাকে কতবার তো বলেছি, আমরা 200 বছর আগে থেকে একে অপরকে চিনি। আমি তো তোমার পুনর্জন্মেরই অপেক্ষা করছিলাম, তাই জন্যই আমি প্রথম থেকে তোমার সাথে আছি। কিন্তু ওয়েন তো এইসব কথা একদমই বিশ্বাস করে না। এবার অপর দিকে আমরা মিয়াকে দেখতে পাই। সে তার দাদুর কাছে নালিশ করছিল যে দাদু, ডেজি আমার সবচেয়ে কাছের মেয়ের ছিল, ও তো প্রায় আমার বোনের মতনই ছিল, কিন্তু ওয়েন ওকে মার্ডার করেছে। দাদু বলে যে কিন্তু ওয়েন এমন কেন করবে। এবার তখনই ওয়েন এবং লিসা খুনসুটি করতে করতে ফিরে আসে। মিয়া বলে যে ওয়েন, তুমিই কি লিসার আসল পরিচয় দেবে নাকি আমি দেব। আমি কি জানি না তুমি ওর সাথে কেন মিশছো। দাদু, তাহলে তুমি শোনো। এবং মিয়া তার দাদুর কাছে লিসার আসল পরিচয় ফাঁস করে দেয়। কিন্তু দাদু বুঝতে পারে যে তার মানে লিসা সেদিন তার স্পেশাল পাওয়ার দিয়েই দাদুর প্রাণ বাঁচিয়েছিল। তাই উল্টে দাদু লিসাকে ধন্যবাদ দিতে থাকে, কারণ দাদু তো ওয়েনের সাথে লিজার বিয়ে দেওয়ার জন্য এক্সাইটেড ছিল। এবার আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপা, মিয়া, লিসা আর ওয়েন লাঞ্চ টেবিলে বসেছিল। এবার দাদু লিসাকে বলে যে তুমি কিন্তু ভালো করে খাওয়া দাওয়া করো, আমার একটা গোলু মোলু নাতি নাতনি চাই। লিসা এই কথা শুনে একটু লজ্জা পেয়ে যায়। কিন্তু তখনই মিয়া ফোন কেটে বলে যে ও এতদিন দাদার সাথে আছে, এতদিনে তো বাচ্চা হয়ে যাওয়ারও কথা ছিল, কিন্তু তার তো কোনো সাইনই দেখছি না। ও আইস বিউটি বলে ওর অর্গ্যানগুলোই জমে যায়নি তো। ওয়েন তখনই একটা কন্ডম দেখিয়ে বলে যে মিয়া, তুমি কি একটা গাধা। বাচ্চা না হওয়ার কিন্তু অনেক কারণ থাকে। এবার গ্র্যান্ডপা এই দেখে রেগে যায় এবং বলে যে থামো তো তোমরা, ঝামেলা বন্ধ করো। তোমাদের বাবা মা আর নেই, তোমাদের দাদাও মারা গেছে, আর এক ভাইও মিসিং, তার মধ্যে তোমরা এরকম কুকুর বিড়ালের মতো লড়াই করো না। মিয়া বলে যে দাদু, আমাদের ভাই মিসিং না, ওয়েন ওকে খোঁড়া করে রেখেছে। ওয়েন বলে যে দাদু, চিন্তা করার কিছুই নেই, ও ঠিকই আছে, বেঁচে আছে। মিয়া বলে যে দাদু, তোমাকে কিন্তু চুকে ফিরিয়ে আনতেই হবে, যতই হোক ও আমাদের ভাই, ওয়েন এমন করতে পারে না ওর সাথে। এবং দাদু মিয়ার কথা শুনে বলে যে ঠিক আছে, ওকে এক্ষুনি ফিরিয়ে আনো, আর ডক্টর কংকেও খবর দাও, ওর পা ঠিক করা দরকার। এবার চুকে তো ফিরিয়ে আনা হয় এবং সে তো হুইল চেয়ারে বসেছিল। লিসা ভাবে যে এ তো আগের দিনই ঠিক ছিল, তাহলে হঠাৎ আজকে হুইল চেয়ারে কেন। ডক্টর কং বলে যে আসলে ওর দেহে কিছু টক্সিন ইনজেক্ট করা হয়েছিল, তাই জন্যই ওর পায়ের এই রকম অবস্থা। চু চেঁচিয়ে উঠে বলে যে ওই যে ওয়েন ওটা করেছে আমার সাথে। ওয়েন বলে যে তুমি আমাকে মারার জন্য লোক পাঠাওনি।
তাহলে আমি যেটা করেছি সেটা ভুল কি করে হয়? দাদু তখন বলে যে তাড়াতাড়ি চুকে অ্যান্টিডোটটা দাও। ওয়েন বলে যে অ্যান্টিডোট এখনো আমার ল্যাবে তৈরি হয়নি, হলেই আমি দিয়ে দেবো। এবার দাদু ডক্টর কংকে জিজ্ঞাসা করে যে তাহলে কি কোনোভাবেই ওকে সারানো যাবে না? কং বলে যে অ্যান্টিডোট যদি না পাওয়া যায় তাহলে হয়তো চুল সারা জীবনের মতো খোঁড়া হয়ে যাবে। এমনকি টক্সিনটা পা থেকে ওর সারা দেহে ছড়িয়ে ও মারাও যেতে পারে। তখনই মিয়া বলে যে আমার কাছে একটা উপায় আছে। লিসা, আয়ুষ বিউটির রক্ত তো যে কোনো রোগ সারিয়ে দিতে পারে, তাই না? আর তুমি তো আমার দাদাকে বিয়ে করে এই বাড়িরই সদস্য হতে চলেছো। তাহলে তুমি কি ওর জন্য এতটুকু করতে পারবে না? এবার দাদু বলে যে লিসা, সত্যি কি তুমি পারবে? লিসা বলে যে হ্যাঁ, আমি পারবো। কিন্তু চুলের পা ঠিক করতে গেলে আমার দেহের অর্ধেক রক্তই আমাকে বের করে দিতে হবে। আপনি কি চান আমি তা করি? ওয়েন বলে যে কখনোই না। আমি বেঁচে থাকতে কখনোই তা হতে দেব না। সু কেঁদে উঠে বলে যে এই কদিন আমি বেঁচে থেকেও মরে আছি। এরকম বেঁচে থাকার কোনো মানেই হয় না। তুমি আমাকে সাহায্য করো। মিয়া বলে যে দাদু, আসলে ওয়েন চায় না যে চু বেঁচে থাকুক। তাহলে তো সম্পত্তির ভাগ দিতে হয়। তাহলে তো ওয়েন আমাদের পরিবারের হেড হতে পারবে না। তাই জন্যই ও চায় যাতে চু মরে যাক। দাদু বলে যে থামো তোমরা। লিসা, তুমি দয়া করে আমার নাতিকে বাঁচাও। আমি তোমার পায়ে পড়ছি। আমি জানি এটা তোমার জন্য কষ্টদায়ক, কিন্তু ও তো আমার নাতি। তুমি ওকে ঠিক করে দাও। ওয়েন বলে যে আমি লিসাকে এটা কিছুতেই করতে দেব না। চু বলে যে লিসা, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আগে যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে বাঁচাও। এবং চু হাত জোর করে লিসার কাছে এই নিয়ে রিকোয়েস্ট করতে থাকে। লিসা বলে যে আমাকে বলে কোনো ল্যাব নেই, তুমি ওয়েনকে জিজ্ঞাসা করো। ওয়েন বলে যে আমি আমার ল্যাবে বলবো তাড়াতাড়ি অ্যান্টিডোট বানিয়ে দিতে, কিন্তু কখনোই চুয়ের জন্য আমি লিসাকে কষ্ট দিতে পারবো না। এবার সে সেখান থেকে লিসাকে নিয়ে চলে যায়। এবার আমরা পরবর্তী দৃশ্যে হাসপাতালের দৃশ্য দেখতে পাই। ডক্টর চেক করে দেখে যে লিজার ওভারিয়ান সিস্টেমে কিছু সমস্যা আছে। সে কখনো মা হতে পারবে না। লিসা ভাবে যে এতদিন সে হয়তো ক্রিস্টাল বক্সে বন্দি অবস্থায় ছিল, তাই জন্যই হয়তো তার অর্গানগুলো সত্যি ফ্রিজ হয়ে গেছে। ওয়েন বলে যে সত্যিই কি তাহলে আমার স্ত্রী কখনোই মা হতে পারবে না? এই কথা শুনে লিসা খুবই ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। লিসাকে সামলানোর জন্য তার পিছন পিছন বেরিয়ে যায়। এবং তখনই ডাক্তারের কাছে পার্লি আসে এবং ডক্টরকে সে জিজ্ঞাসা করে যে কি হয়েছে ওদের, আমি ওদের বন্ধু, আমাকে বলতে পারেন। ডক্টর বলেন যে আসলে ও কখনো মা হতে পারবে না। এবার পার্লি তো এইরকম একটা সুযোগই খুঁজছিল। সে বলে যে লিজা, এবার আমি তোমাকে মজা দেখাচ্ছি। এবার ওয়েন আর লিসা তো বাড়ি ফিরে আসে। লিসা যে কখনো মা হতে পারবে না সেই কথাটা তারা দাদুকে না জানানোর কথাই ভেবেছিল। তাই তারা গ্র্যান্ডপাকে মিথ্যে কথা বলে যে লিসার পেটে ব্যথা হচ্ছিল, তাই জন্য তারা হাসপাতালে গেছিল। কিন্তু মিয়া তখনই বলে ওঠে যে মিথ্যাবাদী, পেটে ব্যথা নাকি অন্য কিছু, দাদু সব জানে। তাদের দাদু বলে যে আমি তোমাদের দুজনেরই ভালো চাই, কিন্তু লিজা, তুমি আর ওয়েনের সাথে কোনো সম্পর্ক রেখো না। লিসা বলে যে দাদু, বাচ্চা হওয়াটা কি এতটাই জরুরি? এবং দাদু বলে যে দেখো, আমার বয়স হয়েছে, আমার হয়তো তোমাকে এই সব কথা বলা উচিত না, কিন্তু আমাদের পরিবার তো অন্য সব পরিবারের মতো না। আমাদের একটা নাম ডাক আছে, আমাদের একটা প্রতিপত্তি আছে, তাই আমাদের একটা বংশধর দরকার। ওয়েন বলে যে কেন, আমার তো অন্য আর একটা ভাইও আছে, ওর সন্তানই আমাদের বংশধর হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু লিজাকে আমি কখনোই ছাড়তে পারবো না। দাদু বলে যে তোমার লজ্জা করে না এই কথা বলতে? তুমি তো তোমার দাদাকে এই টক্সিন দিয়ে বিকলাঙ্গ করে দিয়েছো। ওর কি আর বাবা হওয়ার ক্ষমতা আছে? মিয়া তখনই বলে ওঠে যে ওয়েন, তুমি চিন্তা করো না, দাদু সব কিছু ঠিক করে রেখেছে। তোমার ছোটবেলার বান্ধবী পার্লির সাথেই তোমার বিয়ে হবে। অর্থাৎ পার্লি এই কথা জেনে মিয়ার সাথে মিলিত হয়ে এই চক্রান্তটা করেছিল। ওয়েন এই কথা শুনে বলে যে তা কখনোই আমি মেনে নেব না। লিসা তখন ওয়েনকে বলে যে তুমি দাদুর কথা মেনে নাও, এবং সে ওয়েনের হাত ছাড়িয়ে তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। এবার ওয়েনও তার পিছু পিছু যায়। ওয়েন বলে যে লিসা, তুমি কি চাও বলো? লিসা বলে যে আমি কিছুই চাই না, তুমি আমার পিছু পিছু আসছো কেন? ওয়েন বলে যে তুমি ফিরে চলো। লিসা বলে যে ফিরে গিয়ে আমি কি করব, তোমার বিয়ের খাবার খাবো? ওয়েন বলে যে দেখো, বিয়েটা তো আমার ইচ্ছা না, ওটা দাদুর আইডিয়া। আমার এতে কোনো মত নেই, আমি বিয়ে করব না। লিসা বলে যে দাদু যা বলেছে ঠিকই বলেছে, তুমি ফিরে যাও। ওয়েন বলে যে না, আমি দাদুর কথা মানব না। এবার তখনই সেখানে ইয়ান আসে এবং বলে যে রুষা, তুমি ঠিক আছো তো? ওয়েন বলে যে রুষা, তাহলে এটাই তোমার আসল নাম?
লিসা বলে যে হ্যাঁ, তুমি এতদিন জানতে চাইতে না আমি কে? আজ আমি বলছি, আমি রুশিয়া। আমার কিছু স্পেশাল পাওয়ার আছে, আমি তোমার মতো না। ইয়ান, আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো। ইয়ান তার ক্ষমতার সাহায্যে ওয়েনকে সেখান থেকে সরিয়ে দেয় এবং লিসাকে সেখান থেকে নিয়ে চলে যায়। এবার সেখান থেকে ইয়ান এবং লিসা একটি বারে আসে এবং লিসা তো প্রচন্ড ড্রিঙ্ক করছিল, কারণ তাকে ওয়েনকে ছেড়ে আসতে হয়েছিল। ইয়ান লিসাকে বারবার থামতে বলে এবং বলে যে লিসা, তোমার পাওয়ার এখনো স্টেবল না, ফিরে চলো। লিসা বলে যে না, আমি যাব না। ইয়ান বলে যে তুমি ওই ওয়েন ছেলেটার জন্য এত কষ্ট পাচ্ছ, কিন্তু ও কিন্তু তোমার তিয়াংশেও না, তুমি তো জানো সেটা। লিসা বলে যে না, ওটাই, ওর হয়তো এখনো আগের স্মৃতি ফিরে আসেনি এবং লিসা কাঁদতে শুরু করে যে ইয়ান, আমাকে সাহায্য করো, আমি ওয়েনের সাথে থাকতে চাই, আমাকে সাহায্য করো। ইয়ান বলে যে আমি পারবো না। তখনই সেখানে ওয়েন চলে আসে। লিসা তো এমনিতেই ড্রাঙ্ক হয়েছিল। ইয়ান বলে যে তুমি লিসাকে নিয়ে যেতে পারো না, কিন্তু তখনই ওয়েন ইয়ানের দেহে একটা ইঞ্জেকশন পুট করে দেয় এবং তাকে অজ্ঞান করে সে লিসাকে নিয়ে সেখান থেকে বাড়ি চলে আসে, কারণ ইয়ানের ক্ষমতার সাথে সে তো পারতো না। এবার লিসা যেহেতু প্রচন্ড ড্রাঙ্ক ছিল, সে ঘোরের মধ্যে বারবার টিয়াং শেওয়ের নামে নিয়ে যাচ্ছিল। এবার ওয়েন বলে যে টিয়াং শেওটা কে। পরদিন সকালে ঘোর কাটলে ওয়েং তাকে জিজ্ঞাসা করে যে সত্যি করে বলো তো লিসা, তোমার এই টিয়াং শেও কে? লিসা বলে যে টিয়াং শেও, ও হচ্ছে আমার সত্যিকারের ভালোবাসা, আমার একমাত্র ভালোবাসা। ওয়েন তো একটুখানি জেলাস হয়, একটুখানি রেগে যায়। সে বলে যে কোথায় আছে এখন এই টিয়াং শেও? লিসা বলে যে ও মারা গেছে, কিন্তু ও সারা জীবন আমার মনের মধ্যে থাকবে। ওয়েন তখন বলে যে ঠিক আছে, টিয়াং শেও না থাকলেও আমি সারা জীবন তোমার সাথে থাকবো। লিসা মনে মনে ভাবে যে তুমি আবারও সেম কথা বলছো, আগেরবারও তুমি একই কথা বলেছিলে কিন্তু সেই কথা রাখোনি। লিসা বলে যে ওয়েন, তুমি কথা দেওয়ার আগে ভাবো না কেন? ওয়েন বলে যে কেন, আমি এই কথা রাখবই। লিসা বলে যে তুমি এই কথা এমনিও রাখতে পারবে না, তোমার দাদুর ইচ্ছা, তোমার পরিবারের প্রত্যাশা, এই সবের চাপে পড়ে তুমি এই কথা রাখতে পারবে না। এবং লিসা সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। ওয়েনও তার পিছু পিছু যায়, কিন্তু লিসা তার হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। এবার এই সব দৃশ্যই দূর থেকে দূরবীন দিয়ে দেখছিল লু ফ্যাং, যে কিনা পার্লির ভাই। এবং লু ফেং এর কাছে তখনই সেখানে আসে মিয়া। মিয়া লু ফেংকে বলে যে আইস বিউটি শীঘ্রই তোমার হতে চলেছে। লু ফেং বলে যে সত্যি, চু ফ্যামিলি অদ্ভুত, এরা প্রতিপত্তি সম্পত্তি সবকিছুই এদের আছে, তারপরেও এরা একে অপরকে মারতে চায়। মিয়া বলে যে সবকিছুই দাদুর দোষ, দাদু সবসময় এক চোখামি করেছে, আমি ভাই থাকতেও বিজনেসের সমস্ত দায়িত্ব ওয়েনকেই দিয়েছে। তাহলে আমাদের ডিলটা মনে আছে তো? লু ফেং বলে যে হ্যাঁ, মনে আছে, একবার আমি আইস বিউটিকে পাই। এবার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই লিসাকে লু ফ্যাং কিছু গুন্ডা সমেত চারিদিক দিয়ে ঘিরে ধরে। লিসা বলে যে আমি তোমাদের ওয়ার্নিং দিচ্ছি, তোমরা কিন্তু আমার ক্ষমতার সাথে পারবে না। লু ফ্যাং বলে যে দেখি তুমি কি করতে পারো। কিন্তু লিসার ক্ষমতা তখন তেমন কাজ করে না, কারণ লিসা ভেতর থেকে খুবই দুর্বল ছিল। লু ফ্যাং বলে যে তোমার বড় বড় কথা, কিছুই তো করতে পারলে না। এবার লিসা তার ক্ষমতা ব্যবহারের চেষ্টা করে, কিন্তু একবার ব্যবহার করতে গিয়েই সে প্রচন্ড দুর্বল হয়ে পড়ে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। ফলে লু ফ্যাং সহজেই তাকে কিডন্যাপ করে মিয়া এবং চুয়ের কাছে নিয়ে আসে। সে বলে যে তোমরা তাড়াতাড়ি করো, আমি আর ওয়েট করতে পারছি না ওর সাথে খেলা করার জন্য। এবার চু আর মিয়ার মেন প্ল্যান ছিল লিসার শরীর থেকে রক্ত নেওয়া, চু বেইয়ানের পা ঠিক করার জন্য। এবার চুয়ের পা ঠিক করার জন্য মিয়া ইনজেকশনে করে লিসার দেহ থেকে রক্ত নিতে শুরু করে। লিসা বলে যে তুমি কিন্তু এটা আমার সাথে ঠিক করছো না। চু বলে যে তোমার ওয়েনই আমার এই পরিণতি করেছে, তাই এর ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। এবার লিসার দেহ থেকে রক্ত নিয়ে সেই রক্ত চু বেয়ান নিজের দেহে পুশ করে, যার ফলে শুধুমাত্র চু বেয়ানের যে পা ঠিক হয় তাই না, সে বরঞ্চ অনেক ইয়াঙ্গার এবং শক্তিশালী হয়ে ওঠে। অপরদিকে লিজা তো পূর্বেই রক্ত শূন্য হয়ে গেছিল। এই সময় লুফিয়াং সেখানে আসে এবং বলে যে তোমাদের কাজ হয়ে গেছে, এবার আমার পালা। এবং সে লিসার ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে অ্যাসল্ট করার চেষ্টা করে। অন্যদিকে আমরা ওয়েনের দাদুকে দেখতে পাই, যে কিনা পার্লির দাদু মিস্টার লুর সাথে কথা বলে এবং পার্লি ও ওয়েনের বিয়ে সামনের মাসের 5 তারিখেই ঠিক করে ফেলে। কিন্তু হঠাৎই তখনই আবার ওয়েনের হার্টে সেই প্রচন্ড ব্যথা শুরু হয়
এবং ওয়েন বুঝতে পারে যে লিসা কোনো বিপদে আছে। ওদিকে লিসাকে তো লু ফ্যাং অ্যাসল্ট করার চেষ্টা করছিল, কিন্তু তখনই সেখানে ইয়ান চলে আসে এবং লিসাকে বাঁচায়। সে লু ফ্যাংকে সেখানে সরিয়ে লিসাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ওয়েন চলে আসে এবং লিসা আর ইয়ানকে দেখে উল্টো পাল্টা ভাবে। লিসা ওয়েনকে বলে যে তুমি আমার কথা শোনো, আমাকে একজন অ্যাসল্ট করার চেষ্টা করছিল, ইয়ান আমাকে বাঁচিয়েছে। ওয়েন বলে যে আচ্ছা, ইয়ান এখন তোমার কাছে হিরো, তাই কি ওর সাথেই শুয়ে পড়ছিলে নাকি? লিসা বলে যে তুমি এত সন্দেহবাদী কেন? লিসা সেখানেই অজ্ঞান হয়ে যায়। ইয়ান বলে যে ওয়েন, লিসার আজ এই অবস্থার জন্য তুমিই দায়ী, এবং সেই লিসাকে সেখান থেকে নিয়ে চলে যায়। ওয়েন সাথে সাথে জেমসকে বলে যে খবর নাও, লিসাকে কে অ্যাসল্ট করার চেষ্টা করেছিল। এবার তারা জানতে পারে যে এর পিছনে লু ফ্যাং আছে এবং মিয়া আর চু বেয়ানো এর পিছনে ছিল। তারা লিসার রক্ত নিয়ে তাকে রক্ত শূন্য করে দিয়েছে। ওয়েন এই কথা জানার পর তো প্রচন্ড রেগে যায় এবং বাড়ি গিয়ে মিয়ার চুলের মুঠি ধরে বলে যে তোর খুব মরার শখ তাই না, এবং সে ছুরি বার করে মিয়াকে মারতে যায়। কিন্তু তখনই চু বেয়ান এবং দাদু সেখানে চলে আসে এবং ওয়েনকে থামায়। ওয়েন বলে যে যদি আজ লিসার কিছু হয় আমি কিন্তু মিয়া আর বাকি কাউকে ছাড়বো না। অপরদিকে আমরা পার্লির গ্র্যান্ডফাদার অর্থাৎ মিস্টার লুকে দেখতে পাই, যে কিনা তার নাতি লু ফ্যাংকে হসপিটালে ভিজিট করতে গেছিল, কারণ ইয়ান তো লু ফ্যাং এর অবস্থা খারাপ করে দিয়েছিল। লু ফ্যাং বলে যে ওরা কারা, ওদের এত ক্ষমতা কিভাবে? তখনই মিস্টার লু ফ্যাংকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি যে বেঁচে আছো এই অনেক থেকে 200 বছর আগে একইভাবে আইস বিউটিকে একজন চটিয়ে দিয়েছিল এবং আইস বিউটি রেগে গিয়ে গোটা শহর ধ্বংস করে দিয়েছিল। ওই ডেমনেসের সাথে পাঙ্গা নিয়ে তুমি যে এখনো বেঁচে আছো এটাই অনেক। লু ফ্যাং বলে যে আইস বিউটি ডেমনেস, এবং তখনই সেখানে সেই কালো ক্লোক পরা লোকটি আসে এবং বলে যে হ্যাঁ ডেমনেস। সে পার্লের দাদুকে জিজ্ঞাসা করে যে তুমি জাংবোর নাতি, এবং মিস্টার লু বলে যে হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? এবং কালো ক্লোক পরা লোকটি বলে যে তোমার দাদু অতীতে আমার পার্টনার ছিল। এবং মিস্টার লু এবং এই কালো ক্লোক পরা সন্দেহজনক লোকটি একটা ডিল করে যে তারা এবার একসাথে কাজ করবে। ওদিকে লিসার জ্ঞান ফিরে আসে এবং ইয়ান তাকে সঙ্গে করে নিয়ে এসেছিল। লিসা বলে যে ইয়ান, আমাদের ফিরে যেতে হবে, আমাকে ওয়েনের কাছে যেতে হবে। কিন্তু ইয়ান লিসাকে একটা ম্যাজিক্যাল বাউন্ডারির মধ্যে বন্দি করে রেখেছিল, যাতে লিসা কোথাও না যেতে পারে। লিসা যাওয়ার চেষ্টা করতেই সেই ম্যাজিক্যাল ওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে। ইয়ান বলে যে দেখো, আমি তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি। লিসা বলে যে এটা প্রোটেকশন নাকি তুমি আমাকে গৃহবন্দী করছো? ইয়ান বলে যে তুমি কি কিছুই বুঝছো না, তুমি এখনো দুর্বল আছো। এটা একটা খুব সেনসিটিভ সময় তোমার পাওয়ারের জন্য। তোমার পাওয়ার যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তাহলে কিন্তু তুমি মারা যেতে পারো। এই দুর্বলতাটাই কন্ট্রোল হারানোর প্রধান লক্ষণ। তুমি স্টেবল না হলে এমন একটা পর্যায়ে আসতে পারে যেখানে তুমি নিজেই একটা কিলিং মেশিন হয়ে যাবে। পরিবার, বন্ধু বান্ধব সবাইকে মেরে ফেলতে পারো, এমনকি ওয়েনকেও মেরে ফেলতে পারো। লিসা বলে যে ঠিক আছে, যতদিন না আমার ক্ষমতা স্টেবল হচ্ছে ততদিন আমি এখানে থাকবো, কিন্তু তারপর এক মুহূর্তও না, আমাকে ওয়েনের কাছে যেতে হবে। ইয়ান বলে যে তুমি এত কিছুর পরও ওর কাছে ফিরে যেতে চাও? তুমি দেখেছো কিভাবে তোমাকে সন্দেহ করে? লিসা তখন সেই ঘড়িটা হাতে নিয়ে বলে যে কারণ আগের জন্মেও আমাকে কথা দিয়েছিল যে এই জন্মে আমরা কখনো আলাদা হব না। এবার লিসা সেই ঘড়িটা হাতে নিয়ে পুরনো কথা মনে করছিল। তার মনে পড়ে যে কিং ম্যাক্সিমাসের সাথে একটা যুদ্ধে ওয়েন অর্থাৎ আগের যুগে টিয়াং শেয়াবের প্রাণ গেছিল, কিন্তু তাদের তো কথা দেওয়া ছিল যে তারা এক হবে। এবার সেই যুগ থেকে এখনো লিসা বা ইয়ান এরা বেঁচে আছে, কারণ এরা বিশেষ ক্ষমতা সম্পন্ন। কিন্তু ওয়েন মারা যাওয়ার পর তার পুনর্জন্মের অপেক্ষায় লিসা করছিল, কিন্তু পুনর্জন্ম হওয়ার পরও ওয়েনের তো কিছুই মনে আসেনি, এবং সেই যে আগের জন্মের টিয়াংশেও কিনা সেটা নিয়েও একটা সন্দেহ আছে। এবার তখনই তারা যেখানে ছিল সেখানে পার্লি আসে এবং বলে যে ওদের এক্ষুনি কয়েদ করো। ইয়ান নিজের ক্ষমতার সাহায্যে তাদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না, সে খুবই দুর্বল ছিল, তাই জন্য তার মুখ থেকে রক্ত উঠে আসে। লিসা বলে যে তোমার কি চাই, তুমি এখানে কেন এসেছো? পার্লি বলে যে তোমার জন্যই ওয়েন আমাকে বিয়ে করছে না, কিন্তু ও যখন তোমাকে অন্য একজনের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখবে তখনই আমাকে বিয়ে করতে রাজি হবে। এবং পার্লি মিয়া এবং ইয়ানকে বন্দি করে নিয়ে চলে যায়।
এদিকে ওয়েন তো হসপিটালে লু ফ্যাং অব্দি পৌঁছে যায় এবং লু ফ্যাংকে মারতে যায়। কিন্তু তখনই মিস্টার লু সেখানে আসে এবং বলে যে তুমি এখানে কি করছো? এক তো তুমি আমার নাতনিকে বিয়ে করতে চাও না, আবার হাসপাতালেও ঝামেলা করতে এসেছো। ওয়েন বলে যে লু ফ্যাং আমার গার্লফ্রেন্ডকে অ্যাসল্ট করেছে, তার বদলা আমার চাই। মিস্টার লু বলে যে ওয়েন, আমরা তোমার পরিবারের একটা অংশ হতে চলেছি, কিন্তু তুমি একটা বাইরের মেয়ের জন্য নিজের পরিবারের মধ্যে ঝামেলা করো না। ওয়েন বলে যে পরিবার, আমি কি জানি না যে আপনি কেন আমার সাথে পরলির বিয়ে দিতে চান, যাতে আপনাদের কোম্পানির উন্নতি হয়? এটা তো কোনো বিয়ে না, এটা একটা বিজনেস ডিল। মিস্টার লু বলে যে ওয়েন, তুমি কিছু কথা বলার আগে এইটা দেখো। এবং মিস্টার লু ওয়েনকে একটা ফটো দেখায়, যেখানে আমরা দেখতে পাই যে ইয়ান এবং লিসা খুবই ঘনিষ্ঠ অবস্থায় ছিল। ওয়েন প্রচন্ড রেগে যায় এবং বলে যে ওরা কোথায় আছে, এবং মিস্টার লু ওয়েনকে সেখানে নিয়ে আসে। অপরদিকে আমরা ইয়ান এবং লিসাকে দেখতে পাই, তাদের হাত পা বেঁধে রাখা হয়েছিল এবং সেই কালো ক্লোক পরা ব্যক্তিটি তাদের দেহ থেকে সমস্ত শক্তি শুষে নিচ্ছিল। এবার লিসা এই কালো ক্লোক পরা ব্যক্তিটিকে চিনতে পারে। সে বলে যে কি ম্যাক্সিমাস? ম্যাক্সিমাস বলে যে ও, তাহলে চিনতে পেরেছো? আগের জন্মে টিয়াংশিয়াওকে আমি ভালোভাবেই সরিয়েছিলাম। আমি ভাবিনি যে 200 বছর পর আবার তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। তুমি যে এত দুর্বল হয়ে যাবে সেটা তো আমি জানতাম না। লিসা বলে যে তুমিও মনে হচ্ছে এত বছরে অনেক লোককে ঠকিয়ে তোমার শক্তি বাড়িয়েছো। ম্যাক্সিমাস এই কথা শুনে খুব হাসে এবং বলে যে তুমি কি এখনো বুঝতে পারছো না ওয়েনের কেন কিছু মনে পড়ছে না? এবার আমরা বুঝতে পারি যে ওয়েনকে ছোটবেলায় যে লোকটি কিডন্যাপ করেছিল এবং তাকে ল্যাবে নিয়ে গিয়ে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করেছিল সেটা এই ম্যাক্সিমাসই ছিল। ম্যাক্সিমাস বলে যে যখন ওয়েনের 6 বছর বয়স ছিল, অর্থাৎ যখন তার পুনর্জন্মের কথা মনে পড়ার কথা ছিল, তখনই সে তাকে কিডন্যাপ করে এবং তার দেহে সেই ফায়ার পয়জন ঢুকিয়ে দেয়, যাতে ওয়েনের কোনো দিনই তার আগের জন্মের কথা মনে না পড়ে বা তার সেই শক্তি কখনো ওয়েনের দেহে ফিরে না আসে। এবার ম্যাক্সিমাস তো লিজা আর ইয়ানের দেহ থেকে সমস্ত শক্তি শুষে তাদের ভীষণভাবে দুর্বল করে দেয় এবং একটি বাজে ডাক্তারের জিম্মায় তাদের ছেড়ে দিয়ে চলে যায়। এবং এই ডাক্তারটি লিজা এবং ইয়ানের রক্ত নিয়ে একটা ইমমর্টালিটি পিল বা একটা অমরত্বের ওষুধ বানানোর চেষ্টা করছিল। এবার ওয়েন তো ওইদিকে মিস্টার লুয়ের কথা মতো তার বলা জায়গায় আসে। সে তো ভাবছিল সে হয়তো লিসা আর ইয়ানকে দেখতে পাবে, কিন্তু এটা মিস্টার লুয়ের একটা ট্র্যাপ ছিল। সেখানে যেতেই মিস্টার লুয়ের লোকেরা চারদিক থেকে ওয়েনকে ঘিরে ধরে এবং সেখানে লিজাকে হাত পা বাঁধা অবস্থায় নিয়ে আসা হয়। ওয়েন বলে যে তোমরা ওকে ধরে রেখেছো কেন, কি চাই তোমাদের? মিস্টার লু ওয়েনকে ব্ল্যাকমেল করে এবং বলে যে আমার দুটো জিনিস চাই। প্রথমত, তুমি পার্লির সাথে বিয়ে করবে এবং তোমার অর্ধেক সম্পত্তি সমস্ত শেয়ার পার্লির নামে লিখে দেবে, না হলে লিসাকে আমি এখানেই মেরে ফেলবো। এবং এই ঘটনার সাথে মিয়া এবং চু বিয়ানও জড়িত ছিল, তারা সবকিছু একসাথে মিলেমিশেই করছিল। লিসার গলায় একটা ছুরি ধরে বলে যে তাড়াতাড়ি সাইন করো, না হলে কিন্তু এক্ষুনি ওকে আমি মেরে ফেলবো। এবং ওয়েন তাতে সাইন করতে বাধ্য হয়। ওয়েন বলে যে সাইন আমি করে দিয়েছি, এবার তোমরা লিসাকে ছাড়ো। কিন্তু মিস্টার লু তখন বলে যে লিসাকে তো আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়তে পারি, তুমি চলে যাও। ওয়েন বলে যে বিশ্বাসঘাতক, কিন্তু আমাদের তো কথা ছিল যে তুমি লিসাকে ছেড়ে দেবে। মিস্টার লু বলে যে বলা যায় না, যদি এমন হয় লিসাকে নিয়ে তুমি চলে গেলে তারপর পার্লিকে বিয়ে করতে অস্বীকার করলে, তাহলে আমি কি করব? আগে তুমি বিয়ে করো, তারপর আমি লিসাকে নিশ্চয়ই ছেড়ে দেব। ওদিকে তক্ষুনি ওয়েনের কাছে তার লোকের ফোন আসে, যারা কিনা অলরেডি লু ফ্যাংকে ধরে নিয়েছিল। ওয়েন বলে যে তোমরা আমাকে যেতে দেবে, তোমার নাতিকে আমি খতম করে দেব। এবং ওয়েন মিস্টার লুকে কলে তার নাতির ভয়েসও শোনায়, যেখানে লু ফ্যাং কান্নাকাটি করছিল যে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। ফলে মিস্টার লু লিসাকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং ওয়েন লিসাকে নিয়ে বাড়ি চলে আসে। কিন্তু লিসা চলে যাবার পরও মিস্টার লু খুবই এজিল একটা শয়তানি হাসি দেয় এবং বলে যে আমার সহজে ওয়েন, তুমি এত সহজে জিতবে? এবার ওদিকে ওয়েন তো লিসাকে বাড়িতে নিয়ে যায় এবং ডক্টর কং চেক আপ করে বলে যে এই লিসার দেহে কোনোই স্পেশাল পাওয়ার নেই এবং তার পালসটা পুরোই নর্মাল মানুষের মতো। এবার ডক্টর কনের মনে একটুখানি সন্দেহ হচ্ছিল। সে বলে যে মানুষের চেহারা ভ্রান্তিমূলক হতে পারে, কিন্তু পালস তো কখনো মিথ্যা কথা বলবে না। ওয়েন বলে যে দেখো, লিসার জ্ঞান ফেরানো অবধি কিছুই বলা যাচ্ছে না। এবার লিসার জ্ঞান ফিরে আসে, কিন্তু তার আগের কথা কিছুই মনে ছিল না। ওয়েন বলে যে লিসাকে কি আর কোনোভাবেই সারানো যাবে না?
ডক্টর কং বলে যে আমি কিছুই বুঝতে পারছি না এটা কি হচ্ছে, এবং সে সঙ্গে সঙ্গে হঠাৎই এক গ্লাস জল লিসার মুখে ছিটিয়ে দেয়। ওয়েন তো প্রচন্ড রেগে যায় যে এটা কি করছো তুমি, তোমার এত সাহস। কিন্তু তখনই ডক্টর কং দেখায় যে আসলে এটা লিসাই না, লিসার মাস্ক পরা অন্য একটি মেয়ে। এবার তখনই সেখানে ওয়েনের দাদু এবং মিস্টার লু আসে। ওয়েন বলে যে মিস্টার লু, তুমি এরকম করলে আমার সাথে। মিস্টার লু বলে যে তুমি কি ভুলে গেলে নাকি, লিসাকে তো তুমি অন্য ছেলের সাথে ফটোতে দেখেছো। তোমার কিন্তু সামনেই বিয়ে, তুমি বিয়েতে মন দাও, তুমি তাড়াতাড়ি বিয়ে করে নাও, তাহলেই আমি লিসাকে ছেড়ে দেব। ওদিকে ইয়ান আর লিসার ওপর সেই ভয়ঙ্কর ডাক্তারটি এক্সপেরিমেন্ট করতে আসে, এবং ডক্টরটি লিজার শরীরে ইনজেকশন ফুটিয়ে দিতে চায়। লিজা তার শক্তি ব্যবহার করে ডক্টরটিকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু ইয়ান তাকে বলে যে লিসা, তুমি এখন খুব দুর্বল আছো, তুমি তোমার পাওয়ার ব্যবহার করো না, তাহলে কিন্তু তুমি মারাও যেতে পারো। লিসা বলে যে না, আমাকে পাওয়ার ব্যবহার করতেই হবে, এবং সে তার ক্ষমতার সাহায্যে ইনজেকশনটা ঘুরিয়ে ডক্টরের বুকেই ফুটিয়ে দেয়। কিন্তু লিসা তার ফলে খুবই দুর্বল হয়ে পড়েছিল। এবার ইয়ান ততক্ষণেই তার হাতের বাঁধন খুলে নেয়। লিসা বলে যে ইয়ান, তুমি পালাও, আমার কি হবে আমি জানি না, কিন্তু তুমি অন্তত বেঁচে থাকো। ইয়ান বলে যে লিসা, আমি কখনোই তোমাকে ছাড়া যাব না। এবার অপরদিকে ওয়েন তার দাদুকে বলে যে দাদু, লিসা তোমার প্রাণ বাঁচালো, আর এখন তুমি ওর সাথে এমন করছো। তার দাদু বলে যে দেখো, এমন না যে আমি লিসাকে সাহায্য করতে চাই না, কিন্তু এমনিতেও তো ওর অন্য ছেলের সাথে সম্পর্ক। ওয়েন বলে যে তুমি সাহায্য না করলেও আমি লিসাকে বাঁচাতে যাবই। তার দাদু বলে যে তুমি যদি এখন বিয়ে না করো, তাহলে আমি লিসাকে মেরেই ফেলবো। ফলে ওয়েন প্রচন্ড ভেঙে পড়ে এবং সে প্রচন্ড ড্রিঙ্ক করতে থাকে। তখনই পার্লি সেখানে আসে এবং ওয়েনকে বলে যে ড্রিঙ্ক করো না, ড্রিঙ্ক করলে তো তোমারই খারাপ হবে। তোমার কি সাহায্য চাই বলো, তোমার কাকে দরকার, আমি তোমার সমস্ত চাহিদা মেটাতে পারি। কিন্তু ওয়েন তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। তখনই জেমসের কল আসে যে সে জানতে পেরেছে কোথায় মিস্টার লু লিসাকে ধরে রেখেছে, এবং ওয়েন সঙ্গে সঙ্গে সেখানে যায়। কিন্তু ওইদিকে লিসা তো প্রচন্ড দুর্বল হয়ে পড়েছিল, কারণ ম্যাক্সিমাস তার সমস্ত শক্তি টেনে নিয়েছিল। ইয়ান বলে যে আমি তোমাকে সাহায্য করতে চাই, তোমাকে বাঁচানোর এখন একমাত্র একটাই উপায়। এবং ইয়ান তার নিজের শক্তির সাহায্যে লিসাকে পুনরুজ্জীবিত করে। এবার তখনই সেখানে ওয়েন আসে এবং তাদেরকে এই অবস্থায় দেখে আবারও ভুল ভাবে এবং সেখান থেকে চলে যায়। অপরদিকে ইয়ান তার সমস্ত শক্তি খরচা করে লিসাকে আবারও সুস্থ করে তোলে, যার ফলে ইয়ানের বয়স বেড়ে যায় এবং তার চুলগুলি পেকে যায়। ইয়ান বলে যে দেখো লিসা, পার্লির সাথে কিন্তু ওয়েনের বিয়ে, তুমি কি সেখানে যাবে? লিসা বলে যে হ্যাঁ, আমি যাবই, কারণ না গেলে আমার নিজের প্রচন্ড রিগ্রেট হবে। ইয়ান বলে যে আমিও যাব, তোমার শক্তি এখনো স্টেবিলাইজড হয়নি। এবার অন্যদিকে আমরা ওয়েন এবং পার্লির বিয়ের দৃশ্য দেখতে পাই। যখন তাদের বিয়ে শুরু হচ্ছিল তখনই সেখানে ইয়ান এবং লিসা হাজির হয়। ওয়েন লিসাকে দেখিয়ে বলে যে তুমি অন্য পুরুষের সাথে, আমি কি তোমাকে পারমিশন দিয়েছি? তুমি ভুলে গেছো আমি তোমাকে 10 বিলিয়ন টাকা দিয়ে কিনেছি, কি তোমার নামও আমি রেখেছি, তুমি শুধু আমার। এবং সেই লিসাকে হাত ধরে টানতে যায়, কিন্তু ইয়ান তার শক্তির সাহায্যে ওয়েনকে সেখান থেকে সরিয়ে দেয়। লিসা ওয়েনকে বলে যে তুমি আমাকে ভালোবেসে আমাকে কেননি, তুমি নিজের পয়জন সারানোর জন্য আমাকে কিনেছিলে, আমি তোমাকে সারিয়ে দিয়েছি, এখন তুমি আমাকে মুক্তি দাও। ইয়ান ওয়েনের মুখে একটা 10 বিলিয়ন টাকার কার্ড ছুঁড়ে মারে এবং বলে যে এটা নাও, আজ থেকে লিসা মুক্ত। ওয়েন বলে যে না, তুমি আমার আর কারো না। লিসা বলে যে ইয়ান ঠিকই বলেছিল, তুমি আমার টিয়ানচিয়াও না, আর আমার নাম লিসা না, আমার নাম ওয়ার রুশোয়া। কিন্তু তখনই তাদের ঝামেলার মাঝখানে সেখানে হাজির হয় ম্যাক্সিমাস। সে ওয়েনকে দেখে বলে যে ও, তাহলে তোমার এখনো আগের জন্মের স্মৃতি কিছু মনে পড়েনি? লিসা বলে যে ম্যাক্সিমাস, তোমার জন্যই ওয়েনের পুনর্জন্মের কোনো স্মৃতি নেই। এবার এই সব ঝামেলা দেখে তো মিস্টার লু আগেই তার নাতনি পার্লিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এবং তখনই ওয়েন জেমসকে বলে যে সব সাধারণ লোকদের যেন এখান থেকে বার করে দেওয়া হয়, এবং সবাইকে সেখান থেকে বার করে দেওয়া হয়। ম্যাক্সিমাস বলে যে আগের বার আমি তো টিয়াংশাওকে মারতে পেরেছিলাম, কিন্তু তোমাদের দুজনকে ছেড়ে দিতে হয়েছিল, এবার আমি তোমাদের আর ছাড়বো না। এবং ম্যাক্সিমাসের সাথে লিসা এবং ইয়ান দুজনের লড়াই শুরু হয়ে যায়, কিন্তু লিসা আর ইয়ান একসাথে মিলিত হয়েও ম্যাক্সিমাসের সাথে পেরে ওঠেন। উল্টে ম্যাক্সিমাসই তাদের শক্তি শুষে তাদের ফেলে দেয়। ম্যাক্সিমাস বলে যে থান্ডার গড না থাকলে তোমরা কিছুই করতে পারবে না।
এবং ওয়েন তখন বুঝতে পারে যে সেই আসলে থান্ডার গড। এবার ম্যাক্সিমাস লিসাকে হামলা করতে যায়, কিন্তু তখন সেটা ওয়েন ঠেকায় এবং তাদের মধ্যে একটা ক্ষমতার আদান প্রদান হয়। ম্যাক্সিমাসের এই অ্যাটাকের ফলে ওয়েন তার সমস্ত পুরনো ক্ষমতা ফিরে পায় এবং সে ম্যাক্সিমাসকে সেখান থেকে সরাতে সক্ষম হয়। সে ম্যাক্সিমাসকে চিরকালের মতো পৃথিবী থেকে উড়িয়ে দেয়, কিন্তু ওয়েন সঙ্গে সঙ্গে সেখানে অজ্ঞান হয়ে যায়। এবার ওয়েনকে তো বাড়ি নিয়ে আসা হয়, কিন্তু ওয়েনের তখনও জ্ঞান ফিরছিল না। লিসা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে যে তুমি ফিরে আসো, তুমি কি আমাদের সমস্ত স্মৃতি ভুলে গেছো? আমরা একসাথে খেতাম, একসাথে ঘুরতাম, আমাদের সেই ঘড়ি, সেটা তো তুমিই আমাকে দিয়েছিলে। তুমি তাড়াতাড়ি ফিরে আসো। কিন্তু কিছুতেই ওয়েনের জ্ঞান ফিরছিল না। তখন লিসা এবং ইয়ান তাদের শক্তি দিয়ে ওয়েনকে রিকভার করতে সাহায্য করে। এবার ওয়েনের যখন জ্ঞান ফেরে তখন তার পুরনো যুগের অর্থাৎ আগের জন্মের সমস্ত কথা মনে পড়ে গেছিল। একবারেই তার লিসা অর্থাৎ তার রুশোয়াকে চিনতে পারে। এবার ওদিকে মিয়া আর চুবেয়ান তো প্রচন্ড চিন্তিত ছিল যে এত কিছুর পর ওয়েন এখনো বেঁচে গেল। এবার ওয়েন বেঁচে উঠে চু এবং মিয়ার সমস্ত ভুল খুলে দেয় এবং সে তার দাদুর কাছে প্রমাণ করে দেয় যে কিভাবে মিয়াই তার দাদুকে পুলে ধাক্কা মেরে ফেলেছিল। সেই সিসিটিভি ফুটেজটা সে রিস্টোর করতে পেরেছিল এবং চু বেয়ানি তাদের বড় দাদাকে মেরেছিল। এই সব প্রমাণ দেখে তাদের দাদু তো প্রচন্ড ভেঙে পড়ে এবং শাস্তি স্বরূপ তাদের দুজনকে এই পরিবার থেকে বার করে দেয়। তারপরেই সেখানে পার্লি এবং তার দাদু মিস্টার লু আসে। পার্লি ওয়েনকে বলে যে ওয়েন, তুমি আমাকে কেন বিয়ে করতে চাও না? ওয়েন বলে যে সেটা আর আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, সেটা তুমি মনে হয় নিজেই জানো। মিস্টার লুও সবকিছু বুঝতে পারে এবং বলে যে ঠিক আছে, আমি আর এই বিয়ের জন্য জোর করব না, বরঞ্চ আমি ওয়েনকে ধন্যবাদ জানাতে চাই ম্যাক্সিমাসকে সরানোর জন্য। কারণ ম্যাক্সিমাস যদি বেঁচে থাকতো আমাদের হয়তো সারা জীবন ওর হাতের পুতুলি হয়ে থাকতে হতো। এবং এই বলে মিস্টার লু তার নাতনিকে নিয়ে সেখান থেকে চলে যান এবং তারপরই ওয়েন একটা বড় গোলাপের তোড়া দিয়ে এবং একটা আংটি দিয়ে লিসাকে প্রপোজ করে যে তুমি কি আমাকে বিয়ে করবে? এবং লিসা সেটা অ্যাকসেপ্ট করে এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং তাদের এই আনন্দে সবচেয়ে বেশি নাচানাচি তো টিম আর জেমস করছিল। এবং এই দৃশ্য ইয়ানও দেখতে পায় এবং মনে মনে খুশি হয় এবং এখানেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আমাদের এই ড্রামাটা শেষ হয়। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাতো যে তোমাদের কাছে যদি এমন একটা সুযোগ থাকতো নিজের জন্য একটা সুপার পাওয়ার বেছে নেওয়ার, তাহলে তোমরা কোন সুপার পাওয়ারটা নিজের জন্য চুজ করতে? কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এই ড্রামাটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আমারটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি। তাই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সাবস্ক্রাইব করলে আমার খুবই ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে।